তারানাথ তান্ত্রিক একবার এক গ্রামে গিয়ে একটি সাধুর আশ্রমে আশ্রয় নেন। সেখানে গিয়ে কি এমন জানতে পারেন তিনি? কেই বা গ্রামের লোকেদের নির্মমভাবে মেরে ফেলছে। তিনি কি নিজেও কোনো বিপদে পড়বেন সেখানে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন প্রেত দর্শন। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে অভিষেক, রাজ, RNM অভিষেক, কুণাল ও রূপঙ্কর। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন প্রেত দর্শন। অন্ধকারের মধ্যে চাঁদের আলোটা আশ্রমের গায়ে এসে পড়েছে। সেখানে মাটির দেওয়াল আর তার সাথে খড় দিয়ে কয়েকটা ছোট ছোট একচালা ঘর তৈরি করা হয়েছে। তার আশেপাশের জায়গাটা চাঁদের আলো যেন ভরিয়ে চলেছে। আমি দাঁড়িয়েছিলাম আশ্রমের যেখানটায় মন্দির মতো রয়েছে, সেই মন্দিরের একদম সামনে। এখান থেকে চারপাশটা ভালোভাবেই দেখা যায়। দূরে গ্রামের বাড়ি ঘরগুলো আধো অন্ধকারে কেমন যেন চোখের সামনে থেকে অস্পষ্ট হয়ে গেছে। তার বদলে উঁচু হয়ে থাকা গাছের দল ছায়ার মতো দেখা যাচ্ছে এখানে ওখানে। একটা ঠান্ডা হাওয়া বারবার এসে লাগছে আমার গায়ে। আমার পরনে জড়িয়ে রাখা লাল রঙের কাপড় আর সেই সাধুর দেওয়া একটা ঊর্ধ্বাঙ্গের বসন সেই হাওয়ার মাঝে মাঝে কেঁপে উঠছে। সবটাই বড় ভালো লাগছে, তবে কোথায় যেন মনের মধ্যে যে ডেকে চলেছে ওই সাধুর সাথে প্রথম দিন দেখা হওয়ার সময় সাধুর ওভাবে আমার দিকে তাকিয়ে থাকা, আর তারপরেই তার মুখে একটা কালো ছায়া নেমে আসা। এই সমস্ত কিছুর মধ্যে কোথায় যেন কিছু একটা লক্ষণ আমি দেখতে পাচ্ছিলাম, তবে তার কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যে গাছটার কথা শুধু আমায় বলেছিল সেই গাছটার দিকে একবার তাকালাম। গাছটা যে কতদিনের পুরনো তা ভালোভাবে বোঝা যায় না। গাছের গুঁড়ি নেমে এসেছে মাটি পর্যন্ত। চারপাশে অসংখ্য ডাল পাতা ছড়িয়ে অশ্বত্থ গাছটা একভাবে দাঁড়িয়ে রয়েছে। হাওয়ায় গাছের পাতাগুলো মাঝে মাঝে ফরফর করে কেঁপে উঠছে। আমি একবার এদিকে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। আশ্রমে থাকা সাধু এবং তার শিষ্যরা সকলে গভীর ঘুমে মগ্ন। বোধহয় এখন আর উঠবে না, কারণ অনেক ভোরে তারা প্রতিদিন উঠে পড়ে। আমি এখানে এসেছি মাত্র দিন তিনেক হয়েছে। আমার তাদের মতো ভোরে উঠে পড়ার অভ্যাস আয়ত্ত করতে আরও কিছুটা সময় লাগবে। আমার যখন ইচ্ছে ঘুমিয়ে পড়ি, যখন ইচ্ছে হয় উঠে পড়ি। নিয়মের বাঁধনে বাঁধা থাকতে আমার কখনোই ভালো লাগে না। নিয়মের বাঁধনে বাঁধা থাকে আর 5টা মানুষ, যাদের প্রতিদিন ঘুম থেকে ওঠার নির্দিষ্ট সময় থাকে, আবার প্রতিদিন ঘুমোতে যাওয়ারও নির্দিষ্ট সময় থাকে। সেই সমস্ত নিয়ম থেকে নিজেকে সর্বদা উচ্চ করে রাখতে আমি ভালোবাসি। আর যদি সেটা না করে সংসারের এই গতানুগতিক একটা নিয়মের মধ্যেই বাঁধা থাকি, তাহলে আমার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কোথায়? নিজেকে ভবঘুরে সাধক আমি বলবো কিভাবে? হাওয়াটা অনেকক্ষণ ধরেই ভেসে আসছিল। এবার কিন্তু সেই হাওয়ার সাথে একটা অদ্ভুত কটু গন্ধ ভেসে আসতে লাগলো। ঠিক শ্মশানে মরা পোড়ালে চিতা থেকে যেমন একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে, যে গন্ধ নাকে এসে ঢুকলে প্রবল বমির উদ্রেক হয় কিংবা যা অসহ্য হয়ে যায়, ঠিক তেমনই একটা গন্ধ। এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে মুক্ত বাতাসে ঘুমন্ত গ্রামের ছবিটা দেখতে দেখতে মনটা কেমন যেন ভালো হয়ে উঠেছিল। আর এখন এই গন্ধটাকে কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে গন্ধের উৎস খোঁজার চেষ্টা করতে লাগলাম। আমি এতক্ষণ ধরে আসলে মন্দিরের মতো ঘরের সামনেটা দাঁড়িয়েছিলাম। এবার সেখান থেকে নেমে গিয়ে দাঁড়ালাম। ফাঁক পুকুর দিয়ে পেছনের ফাঁকা জমি ভালোভাবেই দেখা যাচ্ছে। চাঁদের আলো এসে বাড়ির চালে যেমন পড়েছে তেমনই এসে পড়েছে ঠিক উঠোনের মাঝখানটায়। আমি হাঁটতে হাঁটতে সেখানে এগিয়ে গেলাম। সেই আশ্রমের চারপাশে কোনো দেওয়াল নেই, এর ভিতরে আসার মতো কোনো দরজাও নেই। উন্মুক্ত, সবাই যে কোনো সময় এখানে আসতে পারে। কিন্তু ওই গন্ধটা আসছে কোথা থেকে? ব্যাপারটা মনে হতেই আমি মন্দির পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। একটা অশ্বত্থ গাছের দিক থেকে গন্ধটা ভেসে আসছে, অন্তত এমনটাই তো মনে হলো।
আমি আরও কয়েক পা এগিয়ে গেছি। ঠিক তখনই মনে হলো দূরে ফাঁকা মাঠের শেষে জঙ্গলের দিক থেকে একবার শেয়াল ডেকে উঠল। সেই শব্দে কেমন যেন চমকে গেলাম। আসলে এতক্ষণ ধরে চারপাশটা শান্ত নিস্তব্ধ হয়েছিল তো, হঠাৎ করে গন্ধটা আসার পর শেয়াল ডেকে ওঠায় কেমন যেন একটা অদ্ভুত লাগলো। আমি এদিক ওদিক তাকিয়ে আরও একবার দেখলাম, কিন্তু গন্ধটা কোথা থেকে আসতে পারে তার কোনো অনুমানই ঠিক করতে পারলাম না। একরকম বাধ্য হয়ে সেই অশ্বত্থ গাছের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। অশ্বত্থ গাছের একদম কাছে এসে পড়েছি। ঠিক তখনই মনে হলো গন্ধটা যেন এখানে খুব তীব্র, কিন্তু এখানে কোনো মৃতদেহ নেই। এখানে আগুন লেগে পুড়ে যাওয়ার মতো কিছু নেই তাহলে, অথচ গন্ধটা এখানে আগের চেয়েও বেশি তীব্র। এতটাই তীব্র যে নাকে আসতেই গোটা নাক জ্বালিয়ে দিতে শুরু করেছে। আমি কোনো রকমে নাকে হাত দিয়ে চেপে ধরে অশ্বত্থ গাছটাকে একবার প্রদক্ষিণ করলাম। আর সেই প্রদক্ষিণ করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারলাম। প্রদক্ষিণ করার সময় অশ্বত্থ গাছের সামনের দিকে থাকা অবস্থায় গন্ধটা আমি তীব্রভাবে পাচ্ছি, অথচ গাছটার উল্টো দিকে এসে পড়লে আর কিন্তু গন্ধটা তেমনভাবে পাচ্ছি না। হঠাৎ করে মনে হলো অশ্বত্থ গাছের এপাশ আর ওপাশটা যেন কোনো এক অদ্ভুত নিয়মে বদলে গিয়েছে, আর তা না হলেও গন্ধটা ওপাশেই স্থায়ী হয়ে রয়েছে। ব্যাপারটা এতটাই অদ্ভুত যে আমি বিশ্বাস করতেই খানিকটা সময় নিলাম। আমি অবাক হয়ে অশ্বত্থ গাছের এক পাশে দাঁড়িয়ে রয়েছি, আর সেই আশ্রমের দিকে তাকিয়ে চাঁদের আলোয় এদিক ওদিক তাকাচ্ছি। আশ্রমের পেছনের দিকের মাঠের সবুজ গাছ আর দূরে দাঁড়িয়ে থাকা গাছের অবয়বগুলো যেন কেমন শান্ত পাথরের মূর্তির মতো বলে মনে হচ্ছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। এখনই আশ্রমে গিয়ে সাধুকে ডেকে তুলব নাকি অন্য কিছু করব, তার কিছুই বুঝতে পারছি না। এখানে এসেছি আমি মাত্র 3 দিন হয়েছে। এদিককার সব কিছু ভালোভাবে চিনিও না। এত রাতে এমন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে ঠিক কী করা উচিত ভাবতে ভাবতেই আমি আশ্রমের দিকে তাকালাম। আর সেদিকে তাকাতেই চাঁদের আলোয় আশ্রমের ঠিক মাঝখানে, যেখানে চাঁদের আলোটা বেশি করে পড়েছে, দেখতে পেলাম সেখানে অন্ধকারে একটা কালো ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে রয়েছে। নিজের অজান্তেই আমার গোটা শরীর একবার কেমন যেন শিরশির করে উঠল। মনে হলো এতক্ষণ ধরে বয়ে চলা হাওয়াটা যেন একটু বেশি শীতল। তারানাথ কিন্তু তার গোটা জীবনে অনেক সাধুসঙ্গ করেছে, অনেক মানুষের সাথেই পরিচিতও হয়েছে। তারানাথ নিজের ক্ষমতার চেয়ে বেশি কিন্তু অনেক কিছুই জানতে পেরেছে ওই সাধুদের কাছ থেকে। আচ্ছা কিশোরী, তোমার এই ব্যাপারে কি মনে হয়? ঠাকুরমশাই নিজেই তো স্বীকার করেছেন যে তিনি যা জানতে পেরেছেন তা অতি সামান্য। বাকি অনেক কিছুই তিনি অনেকের মুখে শুনেছেন। তাই এতে আপত্তি করার মতো কিছুই নেই। আসলে দুনিয়াতে জানার তো কোনো শেষ নেই। তারানাথ আমাদের একবার একটা পাখির গল্প বলেছিলেন, মনে আছে? সেই একবার এক সাধু সঙ্গের কাছে গিয়ে একটা অদ্ভুত পাখি তিনি দেখতে পেয়েছিলেন। তিনি বলেছিলেন এই পাখি নাকি আসলে তন্ত্রের একটা উচ্চ স্তরের লক্ষণ। এই পাখি নাকি সহজে দেখাও যায় না। যারা একে দেখতে পায় তারা অনেক পুণ্য করেছে, কিংবা তাদের অতীত জীবনের সাথে কোনো যোগসূত্র রয়েছে সেই পাখির। তুমি কি ঠাকুরমশাইয়ের সমস্ত গল্পই মনে করে রেখেছো? মানে এসব নিয়ে কি তুমি চিন্তা ভাবনা করো নাকি? আরে এসব করো না, বুঝলে? গল্প তো গল্পর মতো করেই শোনো, তারপর ভুলে যাও। নেহাত আনন্দের জন্যই ব্যাপারটা নাও, বুঝলে? আমার তো মনে হয় ঠাকুরমশাই নিজেও ভুলে যায় যে আমাদের কোন কোন গল্প বলে। কিশোরীর কথা শুনে আমি কিন্তু হেসে উঠলাম। কিশোরী মাঝে মাঝে এমন কথা বলে যে না হেসে পারা যায় না। হাসতে হাসতে বললাম, এই কথাটা কিন্তু ঠিক নয় কিশোরী। তারানাথের জীবনে ঘটা ঘটনাগুলি তো সে আমাদের গল্পের মতো করে বলে, আর তার গল্প বলা শুনে অতি সাধারণ কথাও কেমন অদ্ভুত বলে মনে হয়। আর তার জন্যই তো আমাদের তার কাছে যাওয়া। না হলে গল্প তো সবাই বলতে পারে, কিন্তু সবাই তো আর তারানাথ তান্ত্রিক হয় না। কিশোরী কিছু বলল না। তার মৌনতাকেই তার সম্মতির লক্ষণ বলে ধরে নিলাম। তারপর বললাম, এই একটা জিনিস দেখেছো? আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়নি বলে যে হবেই না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বেরোবার সময় অবশ্যই ছাতা নিয়ে যেতে হবে, বুঝলে? না হলে মাঝপথে বৃষ্টির মধ্যে পড়লে তখন কিন্তু বড় বিপদ হবে। তারানাথের সাথে বৃষ্টির যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু আমি ঠিক এখনো বুঝে উঠতে পারিনি। যেদিনই তার কাছে যাওয়া হয় সেই দিন কোনো একটা সময় বৃষ্টি হবেই। এমনটা কেন হয় বলো তো?
ব্যাপারটা আসলে কিছুই নয়, আমরা ব্যাপারটা মনে করে নিই। আসলে গোটা ব্যাপারটাই কাকতালীয়। কাকতালীয় ব্যাপার মাঝে মাঝে এমনভাবে ঘটে যে সেগুলো আমাদের সত্যি বলে মনে হয়। হ্যাঁ, তা ঠিক কথাই বলেছ। তবুও মনে হয় এর সাথে নিশ্চয়ই তারানাথের কোনো একটা সম্পর্ক আছে। সে নিজে কিন্তু এ ব্যাপারে কিছুই বলে না। আর তোমার কথা ঠিক, তারানাথ তো আমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখে। তবে সেটা বোধহয় ভালোর জন্যই। আর কথা নয়, উঠে পড়ো দেখি। এখনই বেরিয়ে পড়লে তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছানো যাবে। আকাশের অবস্থা ওদিকে ভালো নয়। কখন জোর বৃষ্টি নেমে আসবে তখন আবার ট্রাম ধরতে হবে। মাসের শেষ এখন। কিশোরী কথাটা ভুল বলেনি। মাসের শেষে আমাদের এক পয়সাও হিসেব করেই খরচ করতে হয়। অথচ মাসের প্রথম দিকে আমরা এমনভাবে টাকা খরচা করি যেন আমাদের কাছে টাকার শেষ নেই। আসলে একটু আধটু মাঝে মাঝে যে বাবুয়ানা করতে ইচ্ছে হয় না তা নয়। যখন সামর্থ্য হবে তখন করব। বাকি সময় না হয় আধপেটা খেয়েই থাকবো। জীবন তো একটাই, তাই না? নিজের মতো করে খরচ না করতে পারলে লাভ কি? সব সময় তার হিসেব করে চলা যায় না। ভাবছি ঠাকুরমশাইকে এবার কিছু টাকা না হয় ধরিয়ে দিয়ে আসবো হাতে, বুঝলে? ঠাকুরমশাই যে কিভাবে একা একা এই কলকাতা শহরের বুকে নিজের খরচা চালায় তা তো বুঝি না। আমি হা হা করে উঠলাম। বললাম, তুমি হাতে ধরে তারানাথকে টাকা দেবে আর তারানাথ সেই টাকা হাত পেতে নিয়েও নেবে? এই কথা তুমি আজও বুঝলে না? মানুষটার যত বড় সমস্যাই হোক না কেন, তার একটা আত্মসম্মান রয়েছে তো, তার একটা ব্যক্তিত্বও রয়েছে। সে প্রয়োজন হলেও কখনো আমাদের কাছ থেকে টাকা চাইবে না। নেহাত শুধু একটা সিগারেট চেয়ে খায়, তা আমাদের দিতেও তার কোনো আপত্তি নেই। কারণ গল্প শোনার তো একটা দক্ষিণা থাকবেই। তা না হয় ঠাকুরমশাইকে একবার হাত দেখিয়ে নেব। হাত দেখালে তো সে নিশ্চয়ই টাকা নিতে অস্বীকার করবে না। তারপর তো টাকা দেওয়াই যায়, কি বলেন? কিশোরীর বুদ্ধিটা আমার কাছে কিন্তু মনোপুত হলো না। তারানাথ হাত দেখেও যে আমাদের কাছ থেকে টাকা নেবে, সেটাও হলপ করে বলতে পারি না। সে হয়তো সেই প্রস্তাব হাওয়ায় উড়িয়ে দিয়ে এমনি এমনি হাত দেখে টাকা নেওয়ার ব্যাপারে কথা বলবে। আর তাছাড়া হাত দেখার বা প্রয়োজনই বাকি। তারানাথ মাঝে মাঝে এমনি আমাদের কথা বলে যে ভবিষ্যতে কি হতে চলেছে, সেই প্রথমবার যখন তার কাছে গেলাম তখন তো সে পরপর সমস্ত কিছু মিলিয়ে আমায় বলে দিল। এমনকি অর্থ ক্ষয় হওয়া এবং আরও অর্থ কি করে হবে তার সমস্ত কিছুই বলে দিয়েছিল। আর সত্যি তেমনটা ঘটেও ছিল। তাই বললাম, না হে, ওভাবে হবে না। তার চেয়ে বরং তারানাথের জন্য কিছু কিনে নিয়ে যাওয়া যেতে পারে। আমরা তো তেলে ভাজা মিষ্টি মাঝে মধ্যেই নিয়ে যাই। যদি মনে হয় মানুষটার কিছু লাগবে তখন না হয় সেটা কিনে দিলাম। সেটা নিতে তারানাথ আপত্তি করলেও জোর করে দেওয়া যাবে, কিন্তু টাকা দেওয়াটা ঠিক হবে না। আমার কথা শেষ হতে হতেই কিশোরী উঠে পড়ল। আমি আর অপেক্ষা করলাম না। পোশাক বদলে নিয়ে দুজনে মিলে যখন রাস্তায় নামলাম তখন ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। চারপাশটা কেমন কালো হয়ে এসেছে, কেমন যেন একটা থমথমে পরিবেশ। আর সেই পরিবেশের মধ্য দিয়ে গাড়ি ঘোড়া লোকজনের দল এদিক ওদিক এগিয়ে চলেছে। এই ব্যস্ত শহরটা যে কোনো এক সময় জনশূন্য হয়ে যেতে পারে তা ধারণাই করা যায় না। মাঝে মাঝে এমন অলৌকিক ভাবনা আমার মাথায় আসে, যদি হঠাৎ করে একটা দিনের জন্যই গোটা শহরের মানুষেরা কোথাও চলে যেত, গোটা শহরটা যদি ফাঁকা হয়ে পড়ে থাকতো, তাহলে কেমন লাগতো দৃশ্যটা? সেটা ভাবলে কিন্তু বেশ ভালোই লাগে। একপাশে দোকান ঘর কিংবা বাড়িগুলো পড়ে রয়েছে, হাতে টানা রিক্সা পড়ে রয়েছে, অথচ কোথাও কোনো মানুষ নেই। ভাবতে ভাবতেই খানিকটা পথ হেঁটে চলে এলাম। একসময় কিশোরী বলল, একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম ঠাকুরমশাইকে, কিন্তু বলা হয়ে ওঠেনি। ঠাকুরমশাই তার স্ত্রীর ব্যাপারে তেমন কিছুই আমাদের বলেনি কখনো। এমনকি চারির ব্যাপারেও যতটা বলেছেন তা খুবই কম। চারির মধ্যে মধুসুন্দরী দেবীর একটা অংশ আছে বলে ঠাকুরমশাই কখনো চারিকে নিয়ে খুব বেশি কথা আমাদের সাথে বলেননি। এই কথাটা আমিও কয়েকবার ভেবেছিলাম। তবে তার সাথে এটাও বুঝতে পেরেছিলাম তারানাথ তার পরিবারের অতীত নিয়ে কিংবা তার সাংসারিক জীবনের অতীত নিয়ে খুব বেশি কথা বলতে ভালোবাসেন না। তাই যে মানুষটা বলতে ভালোবাসে না তাকে দিয়ে জোর করে বলানোটা ঠিক নয় বলেই চুপ করে থাকি। আজ কিশোরীর কথা শুনে বললাম, বলছি, আমার মনে হয় সেই নিয়ে তারানাথকে কোনো প্রশ্ন না করাই ভালো। লোকটা তো সেসব কথা ভুলেই থাকতে চায়। আর এতগুলো গল্প বলার পরেও সে যখন পরিবারের কথা কোনো কিছুই বলে না, তখন নিশ্চয়ই তার কোনো কারণ আছে, তাই না? সেসব নিয়ে তাকে জোর করার দরকার নেই। তার চেয়ে বরং তারানাথের থেকে আজ একটা ভালো গল্প শুনবো, চলো। হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে পাসিং শোয়ের প্যাকেট আর কিছুটা তেলে ভাজা কিনে নিয়ে আমরা এসে পৌঁছলাম বটলেনে তারানাথের বাড়ির কাছে। আজ কিন্তু দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম
তারানাথ জ্যোতির্বিদ্যা বিনোদ লেখা বোর্ডটা হেলে পড়েনি, অল্প হাওয়ায় মাঝে মাঝে দুলছে। আর দেওয়ালের গায়ে ঝুলে থাকা সাইনবোর্ডটা সেই হাওয়ায় অল্প অল্প করে দুলতে দুলতে অদ্ভুত একটা শব্দ হচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বাড়ির ভেতরে ঢুকলাম। আরে তোমরা তো বলেই খালাস, বুঝলে? এই যে পথে পথে ঘুরে বেড়ানো, সাধুসঙ্গ খোঁজা, তাদের সাথে সময় কাটানো, এসব যে কত কষ্টসাধ্যের ব্যাপার তা তোমরা বুঝতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে আপিসে চলে যাও, তারপর ফিরে এসে ঘুমিয়ে পড়ো। সব কিছুরই একটা নিয়ম রয়েছে, বুঝলে? সব কিছুই বাধা ধরা একটা সময়ের মধ্যে চলে। এই সবের বাইরে একটা দিন যদি তোমাদের এদিকে ওদিকে কেটে যায়, তাহলেই চিন্তিত হয়ে পড়ো। হ্যাঁ, আমার মতো যদি ভবঘুরে সাধক হতে, তাহলে বুঝতে পারতে সাধু হওয়া কিন্তু মুখের কথা নয়। সংসারে থেকে যে কেউ সাধু হতে পারে না, তবে পথে পথে বেরিয়ে পড়ে সাধুবৃত্তি করা সহজ কাজ নয়। কথাটা বলে তারানাথ সামনে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিল। কিশোরী একটু পরে বলল, আপনার কথা বুঝতে পারছি ঠাকুরমশাই, কিন্তু আপনি আমাদের কথা বুঝতে পারছেন না। আপনার সময় যে খুব একটা ভালোভাবে কাটেনি তা আমরা বুঝি, তবে এই যে সাধু সঙ্গ করতেন, সাধুদের সাথে মিশতেন, কিংবা কারোর কাছে অনেক দিন থাকতেন, এতে আপনার লাভ তো খুব একটা হতো না। কেউ তো আপনাকে আর নিজের হাতে করে তন্ত্রমন্ত্র শিখিয়ে দিত না, সেগুলো আপনাকে নিজেকেই শিখতে হয়েছে। তাহলে এদের কাছে থেকে কি লাভ? এই যে তুমি যখন শিক্ষা গ্রহণ করেছো, তোমার চেয়ে শিক্ষায় যারা বড় তাদের সঙ্গে থেকেছো, তো তোমার কি লাভ হয়েছে? তোমার শিক্ষা তোমায় নিজেকেই অর্জন করে নিতে হয়েছে। তারা শুধু তোমায় পথ দেখিয়ে দিয়েছেন, কিংবা এই শিক্ষা সম্পর্কে দু এক কথা বলেছেন। আমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমন। তারা আমায় নিজের হাতে করে কোনো কিছু শিখিয়ে না দিলেও সেসব নিয়ে অনেক কিছুই বলেছেন, এবং এমন কিছু যেগুলো আমি জানি না সেগুলো আমায় জানিয়েছেন। তাদের কাছ থেকে আমি এমন অনেক কিছুই জানতে পেরেছি যেগুলো আমি কখনোই জানতে পারতাম না, কিংবা শিখতে পারতাম না। তাদের কাছ থেকে শোনা কথা আমি পরে নিজের থেকে শেখার চেষ্টা করেছি, যদিও কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারিনি, তবুও চেষ্টা তো করেছি। আর আমার মনে হয় আমার মতো চেষ্টা অনেকেই করেনি, নাহলে কি আর মাধু পাগলি কিংবা মধুসুন্দরী দেবীর কথা দেখা পেতাম? কি ছিল সেসব দিন! গ্রামের মাটির রাস্তায় খালি পায়ে চলতে চলতে অজানা অচেনা গ্রামে গিয়ে পড়ে ভালো সাধুসঙ্গ পেয়ে গেলে কয়েকটা দিন সেখানেই কাটানো। আহা! তারপর তারপর আবার বেরিয়ে পড়া। কখন খেলাম, কখন জল পান করলাম, কখন ঘুমালাম, তার কোনো কিছুই ঠিক নেই। মাঝে মাঝে দু একজন ভণ্ড সাধু কিংবা নিম্ন স্তরের সাধকের পাল্লায়ও পড়তে হয়েছে। সেখানে খুব বেশি সময় আমি থাকতে পারিনি। তোমাদের তো শুধু মাতু পাগলি মধুসুন্দরী দেবীর কথাই বলেছি। এমন অনেক উচ্চ স্তরের সাধক সাধিকার সাথেও পরিচয় হয়েছে, তবে সেসব কথা তেমন করে বলার মতো কিছু নয়। সেসব শুনতে তোমাদেরও ভালো লাগবে না। তোমরা শুনতে চাও ভয়ের গল্প, বিপদের গল্প, সেসব ছাড়া তোমাদের তো আবার মন ভরে না। আমার বাবু ওসব বলতে খুব একটা ভালো লাগে না। আর তোমাদেরই বা দোষ কি? তোমাদের ছোকরা বয়স, তোমাদের রক্ত গরম, তোমাদের তো এখন এই সবই ভালো লাগবে। আপনি একবার এক সাধু সঙ্গে গিয়ে এক আশ্চর্য পাখি দেখতে পেয়েছিলেন, মনে আছে? যতদূর গল্পটা মনে পড়ছে, সেই গ্রামের একটা চোর কিংবা কোনো অসৎ মানুষ আপনাকে সেই সাধুর সঙ্গে খোঁজ দিয়েছিল, এবং সেই গ্রামেই সেই সময় সে মারাও গিয়েছিল। আচ্ছা, তারপরেও তো আপনি অনেক সাধুসঙ্গ করেছেন। ঠিক এমন কোনো সাধুসঙ্গের কথা মনে আছে যেখানে কোনো অদ্ভুত ব্যাপার ঘটেছিল? এই কথায় তারানাথ কিন্তু অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপরে বলল, আজ সকালেই এক আশ্রমের কথা বড্ড মনে পড়ছিল, আর আজই তোমরা সেই সাধু সঙ্গের কথা জানতে চাইলে। হুম, ব্যাপারটা তোমরা কাকতালীয় বলে ভাবতে পারো, তবে আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় ঠিক যখন তোমরা তোমার বাড়িতে বসে সব কথা বলছিলে, তখনই আমার সেই আশ্রমের কথা মনে পড়েছে। আসলে তোমাদের বলার জন্যই তা মনে পড়েছে। দেখেছেন ঠাকুরমশাই, অতি সাধারণ একটা ব্যাপারের মধ্যে আপনি আবার অলৌকিক তত্ত্ব নিয়ে চলে আসলেন। এর জন্যই আপনার সমস্ত গল্প ঠিক বিশ্বাস করতে পারি না। গল্পটা ভালোই থাকে, তবে তার মধ্যে এমন কিছু বলে বসেন যেটা বিশ্বাস করাই যায় না।
আমি তো তোমায় বিশ্বাস করতে বলিনি। আমি তো বলিনি যে তোমায় বিশ্বাস করতেই হবে। তুমি বিশ্বাস না করলে কি কোনো একটা অনিষ্ট হয়ে যাবে? তোমার বিশ্বাস করতে ইচ্ছে না হয় করো না। গল্প শুনতে ইচ্ছে না হলে আমার কাছে এসো না। তোমাদের তো আমি আর হাতে পায়ে ধরে অনুরোধ করিনি, আমার কাছে আসতেই হবে। কি, তাই তো? বুঝতে পারলাম ব্যাপারটা ঠিক দিকে যাচ্ছে না। মাঝে মাঝে কিশোরী এমন বেফাস কথা বলে ফেলে যে সবটাই ভণ্ডুল করবে বলে মনে হয়। তাই তাড়াতাড়ি বললাম, আহা তারা না, আপনি আবার ওর কথা মনে নিচ্ছেন কেন? আপনি তো জানেন ও যা নয় তাই বলে ফেলে। আপনি বরং সেই গল্পটাই বলুন না, যে গল্পটার কথা আপনার মনে পড়ছিল। তারানাথ সিগারেট শেষ করে সিগারেটের অবশিষ্ট অংশটা নারকেলের মালায় গুঁজে দিয়ে চুপ করে বসে রইল কিছুক্ষণ। আমি বুঝতে পারলাম তারানাথের রাগ হয়েছে। আর হবে নাই বা কেন? মুখের ওপর কিশোরী এমন কথা যদি বলে বসে, তাহলে তো হওয়াটাই স্বাভাবিক। কিশোরীকে কনুই দিয়ে একটা ধাক্কা দিতেই সে একটু ইতস্তত করে বলল, ঠাকুরমশাই, মানে আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আসলে আপনি তো জানেন সহজে কোনো কিছু বিশ্বাস আমার হয় না। তবে আপনার গল্প তো আমি শুনতে আসি প্রতি রবিবার। তাহলেই বলুন, আমি তো আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা, তাই নয় কি? কিশোরীর কথা শুনে তারানাথের মুখে সামান্য হাসি দেখা গেল। তারপর তারানাথ বলল, অবিশ্বাসীরা সব থেকে ভালো শ্রোতা হয়, বুঝলে? তোমরা সব কিছুই শুনবে, আনন্দও পাবে, অথচ কোনো কিছুই বিশ্বাস করবে না। নেহাত একটা গল্প শুনেছ বলে সব কিছু উড়িয়ে দেবে, সব কিছুই ভুলে যাবে। আগেই বলেছি যে তোমাদের দোষ নয়, তোমাদের ছোকরা বয়স। তবে তোমরা যে মাঝে মাঝে আমার কাছে আসো, গল্প শোনো, সময় কাটাও, এতে গল্প ছাড়া তো তোমাদের কোনো লাভ নেই। নাহলে এখন তো আমার কাছে খুব একটা কেউ আসেই না। এর মধ্যেই আমরা তেলে ভাজাটা বাড়িয়ে দিয়েছিলাম তারানাথের দিকে। তারানাথ ভেতর থেকে একটা বাটি নিয়ে এসে তেলে ভাজা ঢালল। তারপর তেলে ভাজা খেতে খেতে এ কথা ও কথার পর বলল, তোমাদের সেই আশ্রমের কথাই বলবো আজ। তবে আগেই বলে রাখি, এই গল্পটা বা অভিজ্ঞতা কিন্তু একটু অন্যরকম। সত্য কথা বা জ্ঞানের কথা গল্পে বলবো না বটে, তবুও গল্পটা আর 5টা গল্পের থেকে একটু আলাদা। এবার কেন আলাদা সেটা এখন বুঝতে পারবে না, গল্পের শেষে বুঝতে পারবে। তোমরা বরং তেলে ভাজাটা শেষ করো, তারপরে বলছি। তেলে ভাজা শেষ হতে হাত মুখ ধুয়ে আমরা গুছিয়ে বসলাম তক্তাপোষের উপর। তারানাথের একটা অভ্যেস রয়েছে, প্রথমে একটা সিগারেট খেয়ে তারপর তেলে ভাজা খাওয়া, তারপর গল্প শুরু করার সময় আরও একটা সিগারেট খাওয়া। তারানাথ কপালের মাঝখানটা চেপে ধরে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বসে রইল। আমরা এই সময়টার কথা জানি, তাই আমরা আর কোনো কথা বললাম না। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা আমাদের তিনজনের মাঝখানে রেখে চুপ করে বসে রইল। একটু পরে তারানাথ চোখ খুলে গল্প বলতে শুরু করলো। যে সময়ের কথা বলছি তখন আমার সাধনার জীবনের শেষের দিকের প্রায়। মাতু পাগলির সাথে দেখা হওয়ার পর আমি যে বাড়িতে ফিরে এসেছিলাম তা তোমরা জানো। তবে তারপরেও আরও একবার বেরিয়ে পড়েছিলাম, সে সময়ের কথাটাই এখন বলছি। সেবার কিন্তু কোনো সাধনা করাই হয়নি। সব সাধনা করার ইচ্ছা একবার হয়েছিল অবশ্য, সঠিক সময় সব পাইনি, বা পেলেও তিথি নক্ষত্র মেলেনি। নেহাত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ বাড়িতে ফিরে এলেই বাড়ির লোকেরা বিয়ে করার জন্য জোর করবে। এমনভাবে ঘুরতে ঘুরতে একবার গিয়ে পড়লাম এক গ্রামে। গ্রামের নাম এখন আর ভালোভাবে মনে পড়ে না। তো সেই গ্রামে ঢোকার মুখে একটা ফাঁকা মতো জায়গায় মাটির কয়েকটা ছোট ছোট ঘর তৈরি হয়েছে। আর সে ঘরের মাথায় ঘরের চাল, সেই ছোট ছোট ঘরের একপাশে কিন্তু একটু বড় একটা ঘর তৈরি করা হয়েছে। আর সেই ঘরের মধ্যে রয়েছে একটা দেবী মূর্তি, মা কালীর মূর্তি। তবে মা কালীর রুদ্ররূপ নয়, মা কালীর শান্ত রূপ ওখানে প্রতিষ্ঠা পেয়েছে। পরে সেই মূর্তি প্রতিষ্ঠার আসল কারণ আমি জানতে পেরেছিলাম, যদিও সেসব আমাদের না জানলেও চলবে। সেখানে যখন গিয়ে পড়লাম তখন প্রায় দুপুর হয়ে এসেছে। দুপুরের সময় সেই আশ্রমে যেতে আশ্রমের কয়েকজন শিশুকে দেখতে পেলাম। তাদের সবার পরনে একই রকমের কাপড়। তারা আমায় দেখতে পেয়ে আমায় একটা ঘরে নিয়ে গেল। তারপর আমার হাত পা ধোয়ার জলের ব্যবস্থাও করে দিল।
এমনকি খাওয়ার ব্যবস্থাও করে দিল। আমার কিন্তু বড়ই ভালো লাগলো। দুপুরের সময় এমনভাবে কেউ খাওয়ালে কার না ভালো লাগবে? হুম? খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, এমন সময় সে ঘরে এসে ঢুকলেন আরও একজন। এনার পরনেও আগের সবার মতোই গেরুয়া রঙের বস্ত্র, তবে বাকিদের চেয়ে এর পোশাক সামান্য আলাদা। তাছাড়া এর মাথায় একটা কাপড়ের মতো বাঁধা, অনেকটা টুপি কিংবা ওই পাগড়ির মতো। তিনি ঘরে ঢুকে হাত জোড় করে আমায় নমস্কার করলেন। আমার এঁটো হাত, তাই নমস্কার করতে পারলাম না, সামান্য হাসলাম। শান্ত মার্জিত গলায় তিনি বললেন, আপনি খাবার গ্রহণ করুন। আপনার বিশ্রামের জায়গা করা হয়েছে, সামান্য বিশ্রাম নিন। হ্যাঁ, তারপর আপনার সঙ্গে কথা বলবো। আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? সে কি কথা, সে কি মার্জিত গলার স্বর, আর সে কি চোখের দৃষ্টি! দেখেই মন জুড়িয়ে যায়, যেন মনে হয় স্বয়ং ঈশ্বর নিজে নেমে এসেছেন মাটির বুকে। আমার সামান্যতম কষ্ট হলে যেন তার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমি সম্মতি জানাতেই তিনি বেরিয়ে পড়লেন। আমার খাওয়া শেষ হবার পর হাত ধোয়ার জল একজন এগিয়ে দিল। খাওয়া শেষে আর হাত ধোয়ার পর আমায় একটা ঘরে নিয়ে গেল সেই লোকটি। সেখানে বিছানা পাতা রয়েছে, তার উপর যতদূর মনে হয় কম্বল দেওয়া, আবার তার উপর সাদা রঙের চাদর। সেখানে আমি কোথায় বসবো ভাবতে ভাবতে সেই বিছানাতেই বসে পড়লাম। তারপর ভাবতে লাগলাম, আমি কোথায় এসে পড়েছি? এত সুন্দর ব্যবহার, এত মার্জিত ভাষা, এরা কারা? তিনি নিশ্চয়ই মায়ের উপাসক, কিন্তু গ্রামের মধ্যে এমনভাবে তো মায়ের উপাসক দেখা যায় না। তাছাড়া এখানে যারা রয়েছে সবাই মনে হয় সাধু হবে। এসব ভাবতে ভাবতে দুটো চোখে ঘুম নেমে আসতে লাগলো। আগের গোটা একটা দিন হেঁটেছি, খাওয়া কিছুই হয়নি। পথশ্রমে শরীর ক্লান্ত হয়ে এসেছে, তাই আর বেশিক্ষণ সময় জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একেবারে সন্ধ্যার দিকে। ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখতে পেলাম কে যেন ঘরের এক কোণে একটা বাতি জ্বালিয়ে দিয়ে গেছে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি, চারিদিকটার সামান্য অন্ধকার হয়ে এসেছে। প্রত্যেকটা ঘরের দরজার কাছে একটা করে হ্যারিকেন জ্বলছে। এবার ভালো করে তাকাতে বুঝতে পারলাম আসলে ওই দেবী মূর্তির ঘরটা রয়েছে একদম মাঝখানে। তার চারপাশে গোল করে রয়েছে এই কুটির ঘরগুলি। তবে দেবী মূর্তির ঘরের মুখ কিন্তু কুটিরগুলোর দিকে, তার মাঝখানে জায়গাটা ফাঁকা। সন্ধ্যের অন্ধকারে কিন্তু বড় ভালো লাগলো জিনিসটা দেখতে। ঘর থেকে বেরিয়েছি, এমন সময় একজন আমায় দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, আপনি উঠে পড়েছেন? আচ্ছা আসুন, সাধু বাবা আপনার জন্য অপেক্ষা করছে। আমি তার কথায় আপত্তি জানালাম না। ধীর পায়ে তার সঙ্গে আস্তে আস্তে এগিয়ে গেলাম সাধু বাবার ঘরের দিকে। সাধু বাবার ঘর কিন্তু আলাদা করে বোঝা যায় না, আর পাঁচটা কুটিরের মতোই তার কুটির। শুধু মন্দিরটা সমস্ত কুটির থেকে একটু আলাদা আর একটু উঁচু। ঘরের দরজার কাছে গিয়ে দেখতে পেলাম সাধু বাবা এক মনে বসে কিছু একটা যেন করছেন। ঘরের মধ্যে কেউ যেন ধূপ জ্বালিয়ে দিয়ে গেছে। আমায় সেই পর্যন্ত এনে দিয়ে কিন্তু লোকটা চলে গেল। একটু ইতস্তত করে ঘরের মধ্যে ঢুকতে যাব, এমন সময় ভেতর থেকে সাধুর সেই মার্জিত গলার স্বর ভেসে এলো, আপনি উঠে পড়েছেন? আসুন আসুন, আমার ঘরে আসুন। সাধুর কথা শুনে আমি ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। ঘরের চারপাশটা সেই ধূপের গন্ধে মোহিত হয়ে রয়েছে। মনটা কেমন যেন ভরে উঠল। সেই সাধুর পরনে গেরুয়া রঙের কাপড়। সেই সাধু একটা পদ্মাসনে বসে রয়েছেন। আমায় দেখতে পেয়ে সেই সাধু আমার দিকে তাকালেন। তারপর সামনে একটা আসন আমায় দেখিয়ে বসতে বললেন। আমি সেই আসনে গিয়ে বসলাম। ঘরের ভেতরটায় যেন অন্য একটা পরিবেশ তৈরি হয়েছে।
ঘরের মধ্যে কোথায় যেন একটা আলো জ্বলছে, তবে এদিক ওদিক তাকিয়ে সেটা দেখতে পেলাম না। এই সন্ধ্যের সময় ঘরের ভেতরে আধো অন্ধকার পরিবেশে কেমন যেন অদ্ভুত লাগলো। কোথা থেকে মনে হলো যেন কস্তুরী আর বেলফুল মিশ্রিত একটা গন্ধ ভেসে আসছে, আর তার সাথে গোটা ঘরের বাতাসে অদ্ভুত কি যেন একটা মিশে রয়েছে। সাধু আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনি সাধক? আমি তার কথার উত্তরে সামান্য হাসলাম। তারপর বললাম, আমি একজন ভবঘুরের সাধক মাত্র, সাধু বাবা। আপনাদের মতো এভাবে আশ্রম গড়ে নিয়ে সাধনা করতে পারিনি। পথে ঘুরে ঘুরে বেড়াই, যখন যেখানে মনে হয় সেখানেই সাধনা করি। এও তো এক ধরনের সাধনা। আমরা দেবী মূর্তির মধ্যে মাকে খুঁজে বেড়াই, আশ্রম করে এক জায়গায় স্থির হয়ে থেকে সাধনা করি। আপনি না হয় ওই পথে পথে ঘুরে বেরিয়ে সাধনা করেন। আপনার সাধনা বেশি কষ্টসাধ্য, তাই নয় কি? তা আপনারা কতদিন ধরে আছেন এখানে, সাধু বাবা? তা মনে করুন ওই প্রায় মাস দুয়েক হলো। গ্রামের লোকেরাই এই আশ্রম তৈরি করে দিয়েছে অনেকটা। বাকি যা হয়েছে ওই আমরা নিজেরা হাতে তৈরি করেছি। তবে এখানে কতদিন থাকবো তা বলতে পারি না। সাধুর শেষের কথাটা শুনে কেমন যেন অবাক হলাম। আশ্রম তৈরি হয়েছে, দেবী মূর্তি রয়েছে, তাহলে এখানে কতদিন থাকবে সে কথা বলতে পারছেন না কেন? একটু অবাক হয়ে বললাম, কেন সাধু বাবা? এখানে তো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তাছাড়া আপনার শিষ্যরা আমায় বেশ যথার্থই আপ্যায়ন করেছেন। সবই যে বিধির বিধান। তিনি যা স্থির করে রেখেছেন তাই হবে, তার বাইরে তো আর একটা কিছু হওয়ার জো নেই। তার কথা শুনে এবার কিন্তু অবাক হলাম না। এমন কথা এর আগে আমি নিজেও কয়েকবার শুনেছি, আর সবই তো বিধির বিধান। তিনি যা লিখে রেখেছেন তাই হবে। তবে সাধুর কথাগুলো শুনে কেমন যেন অদ্ভুত লাগলো, যেন মনে হলো কি হতে চলেছে তিনি তা ভালোভাবেই জানেন। তার চোখের দৃষ্টি, তার মুখের হাসি, সব কিছু যেন আগে থেকেই নির্ধারণ করা। তিনি যেন আমায় পরীক্ষা করে নিচ্ছেন আমি আসলে কি বলতে চাই। এবার বললাম, আমি এখানে কালকের দিনটা থাকতে চাই সাধু বাবা, তারপর আবার না হয় বেরিয়ে পড়ব। সাধু কিন্তু আমার দিকে তাকিয়ে সেই আগের মতোই সামান্য হাসতে লাগলেন। তারপর বললেন, তা আপনার ইচ্ছে, তবে আপনার যে কাল এখান থেকে যাওয়া হবে না। সাধুর শেষের কথাটা শুনে কেমন যেন অবাক হলাম। সেই অনেক বছর আগে একবার এরকম কথা শুনেছিলাম অবশ্য। আবার হঠাৎ করে সেই কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। বললাম, কেন সাধু বাবা? আমার এখান থেকে যাওয়া হবে না কেন? কাল এখানে কি রয়েছে? সাধু কিন্তু আর কোনো কথা বললেন না। তার বদলে আমায় বললেন, আপনি নিশ্চয়ই নিবারক তন্ত্রের কথা শুনেছেন। তার কথা শুনে নিবারক তন্ত্রের কথা মনে করার চেষ্টা করতেই হঠাৎ করে মনে পড়ে গেল, কোনো স্থানে যদি কোনো কারণে অশুভ শক্তি প্রবল শক্তিশালী হয়ে উঠতে থাকে ধীরে ধীরে, সেই স্থানে শুভ শক্তির স্থাপনা করে সেই স্থানের অশুভ শক্তিকে কমিয়ে নিয়ে সেই স্থানের স্থান মাহাত্ম্য ভালোভাবে বজায় করার জন্য এই তন্ত্রের ব্যবহার হয়। তবে এই তন্ত্র কিন্তু একদিনে বা সামান্য সময় নয়, ধীরে ধীরে কাজে লাগে। বলা যেতে পারে গোটা 3 মাস সময় তো লাগেই। এই তন্ত্রের মধ্যে নির্দিষ্ট কিছু মন্ত্রের জপ দিনে নির্দিষ্ট কয়েকটি সময় করতে হয়। হ্যাঁ সাধু বাবা, আমি শুনেছি। কিন্তু নিবারক তন্ত্র তো সেই স্থানে কাজে লাগে যে স্থানে অশুভ শক্তির মাহাত্ম্য বেড়ে যায়। সাধুর মুখে আগের মতোই হাসি তখনও রইল। ঘরের মধ্যে কস্তুরী আর বেলফুলের গন্ধটা যেন আস্তে আস্তে বেড়ে উঠেছে। সাধু আমার দিকে তাকিয়ে বলল,
মনে করুন তেমনই কোনো একটা ব্যাপার এখানে ঘটেছে, আর সেই কারণেই আমরা এখানে এসে আস্তানা গেড়েছি। হঠাৎ করেই মনে হলো এই যে আশ্রম, এই যে ছোট ছোট কুটির তৈরি করা, দেবীর মূর্তি স্থাপন, এসব কিছুর পেছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে। নাহলে এমন ফাঁকা জনশূন্য স্থানে এভাবে আশ্রম গড়ে তোলার তো কোনো মানেই নেই, কোনো কারণই নেই। আমি এসব কথা ভেবে চলেছি, এমন সময় সাধু বললেন, আপনি আপনি আপনার ঘরে গিয়ে এখন বিশ্রাম করুন। আমার পুজোর সময় হয়ে এলো, আপনার সাথে আবার আমার রাত্রের দিকে সাক্ষাৎ হবে। আমি বুঝতে পারলাম সাধু বাবা এখান থেকে চলে যেতে বলেছেন। আসলে পুজোর সময় কিংবা সাধনার সময় সামনে কারো থাকতে নেই। আমিও উঠে দরজা দিয়ে বেরিয়ে আসার পরেই দেখলাম সাধুর ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আমি কিন্তু সেই ঘরে ফিরে গেলাম না, তার বদলে আশ্রমের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। আশ্রমের পেছনের দিকে ফাঁকা মাঠ, বহু দূরে জঙ্গল ও গ্রামের ছবি অল্প অল্প দেখা যায়। এমন একটা স্থানে এই সাধু আশ্রম করলেন কেন? আর তাছাড়া সাধু হঠাৎ নিবারক তন্ত্রের কথা আমায় জিজ্ঞাসা করলেন কেন? এই স্থানে কি সাধু তাহলে এমন কিছু করার জন্য এসেছেন? কিন্তু আমি যতটা শুনেছি তাতে এই তন্ত্র খুব একটা সহজ নয়, বড়ই কঠিন এই তন্ত্র। এই তন্ত্রে যে মন্ত্র রয়েছে তা আরম্ভ করা খুব একটা সহজ নয়। তাছাড়া প্রতিদিনের নির্দিষ্ট সময় মন্ত্র যাপন করতে হয় এবং 3 মাস ধরে টানা সেই কাজ করতে হয়। একদিন কিংবা একটা সময় সেই মন্ত্রের সামান্য বিঘ্ন ঘটলে সাধককে প্রথম থেকে আবার শুরু করতে হবে। মনের মধ্যে অনেক কিছুই ভাবনা এলো, তবে সেই ভাবনাকে প্রশ্রয় কিন্তু আমি দিলাম না। প্রথমেই ভেবেছিলাম এখান থেকে পরের দিন চলে যাব, কিন্তু সাধুর সেই রহস্যময় কথা, এমনকি এই আশ্রমের শিষ্যদের এমন রহস্যময় অদ্ভুত মার্জিত আর সুন্দর ব্যবহার দেখে কেমন একটা খটকা লাগলো। যেন মনে হলো এরা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে এখানে এসে আস্তানা বেঁধেছে, আর সেই উদ্দেশ্য সফল হওয়ার আগে পর্যন্ত এখানে থাকার মেয়াদ খানিকটা বাড়িয়ে ফেললাম। তারপর নির্দিষ্ট সময় রাত্রের খাবার খেয়ে যে ঘর আমার জন্য বরাদ্দ হয়েছিল সেই ঘরে গিয়ে শুতে যাব, এমন সময় দরজার কাছে কেউ এসে দাঁড়িয়ে বলল, আপনি কি শুয়ে পড়েছেন? সাধু বাবা আপনার সাথে একটু কথা বলতে চায়। আমি এই গ্রামে যখন প্রথম এসেছিলাম তখন এই গ্রাম কিন্তু এমন ছিল না। আপনি এখন যেমনটা দেখতে পাচ্ছেন তেমনটা তো নয়ই। এই যে স্থানে আশ্রম গড়ে উঠেছে তার পাশেই ছিল এক শ্মশান। শ্মশান এখন ওই খানিকটা দূরে সরে গেলেও সেই শ্মশান কিন্তু সাধারণ মানুষের পক্ষে বড় বিপজ্জনক ছিল। গ্রামের মানুষের মৃতদেহ কিংবা কখনো অর্ধ দগ্ধ মৃতদেহ এই শ্মশানের এখানে ওখানে পড়ে থাকত। শেয়াল কুকুর সেই মৃতদেহ টানা ছেঁড়া করে খেত। তারপর সেই অদ্ভুত ভয়ঙ্কর মৃতদেহ পড়ে থাকতো এখানে ওখানে। সেসব দেখে গ্রামের বাচ্চারা, এমনকি ওই বড়রাও মাঝে মাঝে খুব ভয় পেয়ে যেত। আমি যখন এই গ্রামে এসেছি তখন কিন্তু আমার সাথে এই শিষ্যের দল ছিল না। আমি একাই এসেছিলাম। এখানে এসে গ্রামের লোকের বিপদের কথা শুনে আমি এখানে থাকতে রাজি হয়েছি। তারপরে আমার এই শিষ্যের দল জড়ো হয়েছে। কিন্তু আপনি যে বললেন এই গ্রাম বড় বিপদে রয়েছে, তা ঠিক কেমন বিপদে রয়েছে এই গ্রামের মানুষ সাধু বাবা? হ্যাঁ, আপনি একজন সাধক, আপনি নিশ্চয়ই জানেন কোনো স্থানে অশুভ শক্তি ধীরে ধীরে বাড়তে শুরু করে, আর সেই স্থানে হঠাৎ করে অশুভ শক্তি বাড়ে না। ধীরে ধীরে একটু একটু করে সেই শক্তি কেমন যেন প্রবল আকার ধারণ করে। এই গ্রামেও তেমনটাই হয়েছিল। সেই শ্মশানে অশুভ শক্তি বেড়ে ওঠে এমন পর্যায়ে গেছিল যে গ্রামের মানুষ রাতের বেলা বাড়ির বাইরে বের হতে ভয় পেত। গ্রামের পথে পথে, বিশেষ করে শ্মশানের কাছে ঘুরে বেড়াতো এক আত্মা। এই গ্রামের অনেক মানুষের ক্ষতি করেছে সে। আর এই কারণেই আমি যখন এখানে এসেছিলাম গ্রামের মানুষরা আমাকে এখানে থাকতে অনুরোধ করে।
তার কথা শুনে আমি কেমন যেন অবাক হলাম। এই সাধু তাহলে গ্রামের মানুষদের বিপদ থেকে বাঁচানোর জন্য এখানে রয়েছে, তাহলে তিনি তো ভালো কাজ করছেন। তাই বললাম, আপনি তাহলে বেশ ভালোই কাজ করেছেন। গ্রামের মানুষদের সাহায্য করে আপনি অনেক পুণ্য অর্জন করেছেন। তাছাড়া আপনি যে ঈশ্বরের সাধনাই করেন না কেন, ঈশ্বর তো তাই বলেছেন। সাধু আবার হাসলেন। ঘরে জ্বলতে থাকা হারিকেনের আলোয় তার মুখের হাসিটা আমি এবার দেখতে পেলাম। সাধু আবার বললেন, তবে সেই কাজ পুরোপুরিভাবে আমি একা সম্পন্ন করতে পারতাম না। আপনি এসে পড়েছেন, এখন সেই কাজ সম্পূর্ণ হবে। তার কথা এবার কিন্তু আমি অবাক হয়ে গেলাম। সাধুর এই কাজের সাথে নিবারক তন্ত্রের সাথে আমার কি সম্পর্ক রয়েছে? আমায় অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে সাধু নিজেই সামান্য হেসে বললেন, আপনি হয়তো আমার কথা ঠিক বুঝতে পারলেন না। তাহলে ওই প্রথম থেকেই বলি ব্যাপারটা। আমি যখন এখানে প্রথম এসেছিলাম, তখন এই চারপাশে মাটির কুটির, এই দেবী মূর্তি কোনো কিছুই প্রতিষ্ঠা হয়নি। তখন আমি ওই শ্মশানের এক পাশে একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিলাম। আর সেদিন রাতেই আমি তাকে দেখতে পেয়েছিলাম। আর শুধু সেদিন রাতেই নয়, মাঝে মাঝেই রাতের বেলা সেই আশ্রমের কাছেই আসে। তবে এই আশ্রমের কোনো ঘরে সে ঢুকতে পারবে না। এমনকি দেবী মূর্তি যে কুটিরে রয়েছে, সেই কুটিরেও সে ঢুকতে পারবে না। আপনি বলতেই পারেন, আমি তাহলে এই গোটা স্থান বন্ধন করে দিইনি কেন? এই স্থানের মাটি, এই স্থানের মাহাত্ম্য এত বেশি অশুভ যে এই স্থানে বন্ধন কোনো ক্রিয়া করবে না। তবে কোনো একটা অদ্ভুত কারণে কুটিরের মধ্যে সে প্রবেশ করতে পারে না। রাতের বেলা তার উপস্থিতি আমরা সকলেই অনুভব করতে পারি। কিন্তু সাধু বাবা, এই সব কিছুর সাথে আমার সম্পর্কটা কি? মানে আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, যেটা বলছিলাম, সেই প্রথম দিন যখন আমি এখানে এসেছিলাম, তখন এই শ্মশানের কাছে একটা গাছের তলায় বসে রাত্রি যাপন করেছি। আর ঠিক সেদিন এই শ্মশানের মাঝে আমি তাকে দেখতে পেয়েছিলাম। তার গোটা শরীর একটা কালো ছায়া মূর্তির মতন। সে আমায় দেখতে পেয়েছিল। তবে আপনি জানেন, আপনার মতো না, আমারও একটু ওই সামান্য ক্ষমতা রয়েছে। আমি দেহবন্ধন আগেই করে রেখেছিলাম, তাই সে আমার কাছ পর্যন্ত আসতে পারেনি, দূরে দাঁড়িয়েছিল। তবে দূর থেকেও আমি তার দুটো উজ্জ্বল লাল রঙের চোখ দেখতে পেয়েছিলাম। আমি তার কথা একভাবে বেশ কিছুক্ষণ শুনে চললাম। তারপর তিনি চুপ করতে আমি বললাম, কিন্তু সাধু বাবা, এত কিছুর পরে আপনি আবার এখানে আশ্রম করলেন কেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। সাধু মাটির ঘরের একটা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিলেন। অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকারের মধ্যেই স্বল্প আলোয় বাইরের দিকে তাকিয়ে সে কিছু একটা দেখে চলেছে বলে আমার মনে হলো। বেশ কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকতে থাকতে আগের মতোই শান্ত গলায় সে বলল, আসল কথাটা আপনাকে এখনো বলাই হয়নি। আমি সেদিন তাকে দেখেই কিন্তু একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম। এই প্রেত এখানে সামান্য কয়েক বছর ধরে নয়, এই প্রেত আছে অনেক বছর ধরে। আর এই প্রেতের কারণেই শ্মশান এবং তার আশেপাশের স্থান মাহাত্ম্য বদলে গেছে খানিকটা। সেদিন রাতে সে কিন্তু অনেক চেষ্টা করেছিল আমায় ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়ার, কারণ সে কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। তবে আমি সেখান থেকে যাইনি। কি দেখেছিলেন আপনি সাধু বাবা? প্রথমে গাছের তলায় বসেছিলাম। বসে থাকতে থাকতে বেশ কিছুক্ষণ পর মনে হলো আশেপাশের আবহাওয়াটা কেমন যেন ভারী হয়ে আসতে শুরু করেছে। সাথে সাথেই আমি বুঝতে পেরেছিলাম পরিবেশের সামান্য তারতম্য ঘটে গেছে। এই শ্মশানে পা দেওয়ার সময় আমি এখানকার স্থান মাহাত্ম্য সম্পর্কে সামান্য আভাস পেয়েছিলাম। আপনি হয়তো জানেন না, আমি একসময় অনেক সাধনাই করেছি। সব সাধনা করেছি, ডাকিনী তন্ত্র, এমনকি যোগিনী বিদ্যা আমার শেখা। এমন অনেক সাধনা রয়েছে যার কথা আপনি নিজেও জানেন,
সেই সমস্ত সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। তবে সবকিছু শেখার পরেও আমার মনে হয়েছে সংসারে ফিরে আসার কথা। সংসারে এই যে অনেক মানুষ রয়েছে যারা সাধনা সম্পর্কে কিছুই জানে না, অন্য কোনো বিষয়ও কিছুই জানে না, তাদের সাধনার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তোলার জন্য সংসার জীবনে আমি ফিরে আসতে চেয়েছি। সাধুর কথা শুনে কিন্তু অবাক হয়ে গেলাম আমি। অনেক নিম্ন স্তরের সাধু দেখেছি যারা সামান্য কিছু ক্ষমতা অর্জন করে সামান্য সিদ্ধি লাভ করার পরেই নিজেদের অনেক উচ্চ স্তরের কিছু ভেবে বসে এবং তার সাথে এমন কিছু কাজকর্ম করে যাতে মানুষের ক্ষতি হয়। অথচ এই সাধু এত কিছু সাধনায় সিদ্ধি লাভ করার পরেও সংসার জীবনে ফিরে এসেছে শুধুমাত্র মানুষদের জন্য। সাধুকে যত দেখছিলাম, যত তার ব্যাপারে জানতে শুরু করেছিলাম, ততই যেন ভালো লাগছিল। সাধু কিন্তু বলে চলল, সেদিন রাতে এখানে বসে থাকতে থাকতে হঠাৎ করেই মনে হলো সামনের শ্মশানের মাঝামাঝি জায়গায় সেই ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে আমি তাকে দেখতে পেয়েছিলাম, দেখতে পেয়েই বুঝতে পেরেছিলাম এ ছায়া মূর্তি কোনো অশুভ শক্তি, আর সেই অশুভ শক্তি নেহাত ছোটখাটো কিছু নয়, তার ক্ষমতা অনেক। তাকে দেখার পরে মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ভাব সঞ্চার হলো। পরে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, আসলে সেই অশুভ শক্তি নিজের ক্ষমতা জাহির করে আমায় নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছিল। তবে আমার দেহ বন্ধন থাকার জন্য বেশি ক্ষতি করতে পারিনি। বেশ কিছুক্ষণ ওভাবে চেষ্টা করার পর তার দিক থেকে কর্কশ ভারী গলায় কথা ভেসে এলো, কে তুই? এখানে কেন এসেছিস? চলে যা, জানিস না এই জায়গা আমার? তুমি এক অশুভ আত্মা, তোমার কোনো স্থান হতে পারে না। এ হলো শ্মশান। শ্মশান অতি পবিত্র জায়গা, এখানে সকল মানুষের আসার অধিকার আছে। আমার কথা শুনে সেই প্রেত কিন্তু এবার হেসে উঠল। তার হাসিতে চারপাশটা যেন কেঁপে উঠতে লাগলো। আমি হলপ করে বলতে পারি আপনাকে, হ্যাঁ, আমি ছাড়া যদি সেখানে অন্য কোনো সাধারণ মানুষ থাকতো তাহলে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে পথ পেত না। আমি চুপ করে বসে বসে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলাম। সে আবার বলল, তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি, না হলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার কথা শুনে আমার এবার বড্ড হাসি পেল। কিন্তু অশুভ শক্তি হোক কিংবা শুভ শক্তি, কোনো শক্তিকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। এ আমার গুরুজির কাছ থেকে শিখেছিলাম। তাই মনে মনে একটু চিন্তা করে নিয়ে বললাম, এ তোমার জায়গা হতেই পারে। আমি এই রাতে বড় বিপদে পড়ে এখানে এসে আশ্রয় নিয়েছি। দিনের আলো ফুটলে আমি এখান থেকে চলে যাব। না, তার হবে না। আমি এখানে কাউকে থাকতে দিই না। আর তুই তো একজন মানুষ, তোকে আমি এখানে কি করে থাকতে দেব? চলে যা, চলে যা বলছি এখান থেকে। সে কর্কশ গলায় মাঝে মাঝে হেসে আমায় ভয় দেখানোর চেষ্টা করলেও আমার সামনে কিন্তু এগিয়ে এলো না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম যে সে কোনো কারণেই হোক আমায় ভয় পাচ্ছে, হ্যাঁ, অথচ আমায় এখান থেকে তাড়িয়ে দিতে চাইছে। তাই এক সময় বাধ্য হয়ে বললাম, আমি পথশ্রমে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এখন এখান থেকে হেঁটে গ্রামের মধ্যে গিয়ে কারোর বাড়িতে প্রবেশ করার শক্তি আমার নেই। তুমি যদি পারো তাহলে আমায় এখান থেকে তাড়িয়ে দাও। আমার কথা শুনে সেই প্রেত আরো একবার হেসে উঠল। তার হাসিতে এবার যেন চারপাশটা আরো বেশি কাঁপতে শুরু করলো। মনে হলো আশেপাশের জঙ্গল থেকে একযোগে শিয়াল ডেকে উঠল। সে বলল, ও, তাহলে তুই শুনবি না, শুনবি না আমার কথা? বেশ। কথাটা বলার সাথে সাথেই দেখতে পেলাম সেই ছায়া মূর্তি ধীরে ধীরে আদো অন্ধকারে কোথায় যেন মিলিয়ে যেতে শুরু করেছে। একবার মনে হলো সে হয়তো চলে গেছে,
কিন্তু বুঝতে পারলাম সে চলে যায়নি। এই শ্মশানের মধ্যে কোথায় যেন সে একটা নিজেকে আড়াল করে রেখেছে, আমার সামনে আসছে না। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রয়েছি। একটু পরেই একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। শ্মশানের দিক থেকে ছুটে আসতে লাগলো মরার হাড়, ভাঙা হাড়ির টুকরো, চিতার অর্ধপোড়া কাঠ। সেই সমস্ত কিছু হাওয়ায় ভাসতে ভাসতে আমার চারপাশে এসে পড়তে শুরু করলো। একটা মরার হাড় হেসে পড়লো ঠিক আমার কোলের কাছে। এমন অবস্থায় কোনোভাবেই মাথা ঠিক রাখা যায় না। হ্যাঁ, আমিও ঠিক রাখতে পারলাম না। উঠে দাঁড়িয়ে একটা হাত তার দিকে তুলে গম্ভীর গলায় বললাম, এতটা বলে সাধু চুপ করে আমার দিকে তাকালো। তারপর একবার বাইরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, অনেক রাত হয়েছে, আপনি এখন বিশ্রাম নিন। তবে রাতের বেলা কোনো কারণেই কিন্তু একা একা বাইরে বেরিয়ে যাবেন না। কোনো প্রয়োজন হলে আপনি ঘর থেকে বেরিয়ে ডাকবেন। আপনার পাশের কুটিরে কেউ না কেউ থাকবে, সে আপনার আদেশ পালন করবে তৎক্ষণাৎ। হ্যাঁ, আপনার ঘরের কোণে মাটির ঘটে জল রয়েছে। কথাটা বলে সেই সাধু আর অপেক্ষা করল না, আমায় বিদায় জানিয়ে চলে গেল নিজের কুটিরের দিকে। এমন অদ্ভুত কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার ঘরের মাটি জানালা দিয়ে আশ্রমের বাইরের পিছনের দিকের ফাঁকা মাঠে তাকিয়ে দেখতে লাগলাম। চাঁদের আলো পড়ে চারপাশটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, তবে তার মধ্যে জঙ্গল কিংবা গ্রাম কি যে রয়েছে তা ঠিক বুঝতে পারলাম না। একটানা এতগুলো কথা বলে তারানা চুপ করতে এবারে কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, সেই যে প্রেতকে সেই সাধু দেখতে পেয়েছিল, সে আসলে কে ছিল? আর সেই সাধু যেখানে আশ্রম তৈরি করেছিল, গ্রামের লোকেরা কি এসব ব্যাপারে কিছুই জানতো না, নাকি তারাই তাকে থাকতে দিয়েছিল? অনেকক্ষণ ধরে একটা কথা আমার মাথায় ঘোরাফেরা করছিল, তাই আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, ওরা আপনাকে সেখানে থাকতে দিয়েছিল কেন? তারা কি সবাইকেই ওইভাবে আপ্যায়ন করে থাকতে দেয়? তারানা চুপ করে রইল। তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে বলল, সেই প্রেত যে আসলে কার, সেই প্রেতের সাথে এই সাধুর কিংবা গ্রামবাসীদের কি সম্পর্ক রয়েছে, তার কোনো কিছুই আমি তখন জানতাম না। সেই সাধু শুধু আমায় ওখানে ওভাবে থাকতে দিয়েছিল নাকি অন্য কাউকে ওভাবে থাকতে দেয়, তার কিছুই তখন আমার জানা হয়ে ওঠেনি। মাত্র একটা দিনের মধ্যে অজস্র প্রশ্ন আর অনেক কৌতূহল নিয়ে সেই রাতেই আমি ঘুমাতে গেলাম। মেঝের উপর খড় বিছিয়ে সেই খড়ের উপর পাতা রয়েছে কাপড়। কাপড় মোটা করে পাতা হয়েছে যাতে পিঠে খুব একটা না লাগে। খড়ের বিছানায় খড়ের বালিশে ঘুমোতে সামান্য অদ্ভুত লাগলেও অসুবিধা কিছু একটা হলো না। খুব দ্রুত ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একেবারে পরদিন সকালে। তখন সকালের সূর্যের আলো জানলা দিয়ে ঘরের ভেতরে এসে পড়তে শুরু করেছে। পরের দিনটা একরকমভাবেই কেটে গেল। সেদিন বলার মতো তেমন কিছুই ঘটল না। আমি আসলে আমার আশেপাশে চারিদিকে ঘুরে বেড়িয়ে সময় কাটালাম। সত্যি বলতে সেদিনই আমার সেখান থেকে চলে আসার কথা থাকলেও আসতে আমি পারলাম না। কি যেন একটা আকর্ষণ আমায় সেখানে আরও কয়েকটা দিন থেকে যেতে বাধ্য করেছিল। আর সেখানে থেকে গিয়েছিলাম বলেই কিন্তু আরও অনেক কিছু জানতে পেরেছিলাম। একদিন সকালে সাধুরজির ঘরে বসে সাধুর সাথে কথা বলছি, এমন সময় গ্রামের কয়েকজন লোক সেখানে এসে উপস্থিত হলো। তাদের মধ্যে একজনের মাথায় গামছা বাঁধা, একজনের মাথায় অদ্ভুত একটা কাপড় জড়ানো। তাছাড়া আরও যে কয়েকজন লোক রয়েছে তাদের গ্রামের ওই উচ্চপদস্থ লোক বলেই মনে হলো। সাধু তাদের দেখতে পেয়ে তাদের পাশের একটা কুটিরে বসতে বললেন। আমায় নিয়ে সেই কুটিরে প্রবেশ করতেই তারা সবাই হাত জোড় করে সাধুজির দিকে তাকালেন। সাধুজিও প্রতি নমস্কার করে বললেন, আপনারা সবাই এভাবে এসে উপস্থিত হয়েছেন, হ্যাঁ, কোনো বিপদ হয়েছে কি? তাদের মধ্যে যাকে সবচেয়ে উচ্চপদস্থ বেশি বলে মনে হয়েছিল, যার মাথায় পাগড়ির মতো একটা কাপড় বাঁধা রয়েছে, যতদূর মনে হয় সে এই গ্রামের মোড়ল, সে এবার হাত জোড় করে ভাঙা ভাঙা গলায় বলল, আপনাকে আর কি বলবো সাধু বাবা, আপনি সবই তো জানেন। কাল রাতেও একজন ওইভাবেই মরেছে।
এই কথায় সাধু কেমন যেন চমকে উঠে আমার দিকে তাকালেন, তারপর বললেন, কিন্তু সে যাতে গ্রামের মধ্যে যেতে না পারে তার ব্যবস্থা তো আমি করে দিয়ে এসেছিলাম। তারপরে আবার হ্যাঁ এমনটা হলো কি করে? আসলে সাধু বাবা, ভুলটা আমাদেরই। আপনি তো গ্রামে তার যাওয়ার সমস্ত পথই বন্ধ করে দিয়েছিলেন। তবে কাল রাতে কোনো একটা কাজে গ্রামের একজন গ্রামের বাইরে পড়েছিল, ওই মাঠের শেষের দিকে, আর সেখানেই তার মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। ঠিক আগের মতোই তার গোটা শরীর কেউ যেন প্রবল আক্রোশে ছিন্ন ভিন্ন করে দিয়েছে গো। মোড়লের কথা শেষ হতেই সাধু চোখ বন্ধ করে দুটো হাত তুলে আকাশের দিকে বিড়বিড় করে কি যেন বললেন, তারপর আবার বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাদের বলেছি, হ্যাঁ আর দুটো মাস আপনারা একটু কষ্ট করে এখানে থাকুন, তারপর সব ঠিক হয়ে যাবে, আর কারোর কোনো ক্ষতি হবে না। যে শক্তি এখানে রয়েছে তার ক্ষমতা অনেক, সে এখানে অনেক বছর ধরে রয়েছে, তাই তাকে এত সহজে এখান থেকে সরানো যাবে না। আমি যে প্রক্রিয়া করেছি তাতে আরো মাস দুয়েক সময় লাগবে। এই দুটো মাস আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। সন্ধ্যের পর কেউ যেন বাড়ির বাইরে না আসে। হ্যাঁ, আমি গ্রাম বন্ধন করেছি, তবুও বাড়ির বাইরে যেন কেউ না আসে। আমি তো আমার দিক থেকে সবটাই চেষ্টা করছি সাধু বাবা। এবার তারপরেও আমার চোখের বাইরেই যদি কিছু হয়ে যায়, তাহলে তো সেখানে আমার করার মতো কিছু থাকবে নি। আপনারা চাইলে আমি একটা পুজো করে আপনাদের সবার জন্য একটা মাদুলি দিয়ে দিতে পারি, তবে তাতেও কিন্তু খুব বেশি কিছু হবে না। ওই যে কথা আমি বলে দিয়েছি, তার চেয়ে বেশি কোনো কিছু করা কিন্তু সম্ভব নয়। একটানা তাদের সমস্ত কথা আমি শুনে চললাম, আর শুনতে শুনতে এটাও বুঝতে পারলাম যে গ্রামে কোনো একটা বড় বিপদ হয়ে চলেছে, আর সেই বিপদ থেকে তাদের রক্ষা করার জন্যই সাধু বাবা নিবারণ তন্ত্র প্রক্রিয়া করে চলেছেন। তবে সে প্রক্রিয়া হতে আরও মাস দুয়েক বাকি, ততদিন পর্যন্ত ওই অশুভ প্রেতকে ঠেকিয়ে রাখতে হবে। গ্রামের লোকেরা যারা এসেছিল তারা একটু পরেই চলে গেল। সাধুজির মুখে একটা চিন্তা ফুটে উঠল, তাই দেখে আমি বললাম, কি হয়েছে সাধু বাবা? আপনাকে এতটা চিন্তিত বলে মনে হচ্ছে কেন? আর গ্রামের লোকেরা যা বলে গেল তার মানে কি? হ্যাঁ, আপনাকে কাল যে কথা বলছিলাম সেই কথাই গ্রামের লোকেরা বলে গেল। সেই অশুভ শক্তি আসলে গ্রামের লোকেদের মহা সর্বনাশ করে চলেছে। আমি এই শ্মশানে এসে সবটা বুঝতে পেরে প্রথমে গ্রামে গেছিলাম। গ্রামে সবার সাথে কথা বলে এখানেই আশ্রম গড়ে তুলি। আর এখানে যে শিষ্যদের আপনি দেখতে পাচ্ছেন, তারা আসলে ওই আশেপাশের গ্রামের আমার কিছু শিষ্য মাত্র। তারা আমার ডাকে এখানে এসে আমার সাথে থাকতে শুরু করেছে। আসলে নিবারণ তন্ত্র একা করা সম্ভব নয়, ওরা আমায় এই কাজে সাহায্য করে। ওরা 6 জন আর আমি মোট 7 জন। এতক্ষণে সাধুর এই শিষ্যদের ব্যাপারে কিছুটা ধারণা আমার হলো। আমি এবার বললাম, কিন্তু সাধু বাবা, আপনি যদি গ্রাম বন্ধন করে দেন, তাহলে যে মারা গেছে তার মৃত্যু হলো কিভাবে? আপনি তো বলেছেন সেই প্রেত ওই শ্মশানে থাকে। এই শ্মশানের বাইরেও সে মাঝে মাঝে বেরিয়ে পড়ে। বিশেষ করে আমি এখানে এসে থাকতে শুরু করার পর থেকে সে এই কাজই করছে। রাতের বেলা যদি কোনোভাবে বাইরে বেরিয়ে পড়েন তাহলেই তাকে দেখতে পাবেন। তবে সাবধান, তার ক্ষমতা কিন্তু অনেক, আর তার চেয়েও বড় একটা ক্ষমতা তার হাতে রয়েছে। সে কিন্তু আপনাকে ভুলিয়ে নিয়ে যেতে পারে, যে কোনো মানুষের ছদ্মবেশ ধারণ করতে পারে, তাই সাবধান। সাধুর কথা শুনে হঠাৎ করেই কেমন যেন চমকে উঠলাম। সেই অশুভ শক্তি যদি যে কারো রূপ ধারণ করতে পারে তাহলে সত্যিই সে ভয়ঙ্কর, আর তার অনেক ক্ষমতা রয়েছে। সে যা কিছু করতে পারে। কোনো একটা অদ্ভুত উপায় সেই কুটিরের মধ্যে প্রবেশ করতে না পারলেও আশেপাশে, এমনকি জানালার বাইরে পেছনের দিকে তো সে এসে দাঁড়াতেই পারবে।
অনেকগুলো চিন্তা একসাথে আমার মাথার মধ্যে এসে ভিড় জমাতে শুরু করলো। আমার অনেক কিছুই মনে হচ্ছিল। তারপর দেখতে দেখতে রাতের খাওয়া দাওয়া সেরে আমি আমার কুটিরে ঘুমোতে চলে গেলাম। এই কুটিরে অন্য একজন থাকতো। আমি এখানে থাকতে শুরু করার পরে সে অন্য ঘরে থাকে। হিসাব করে দেখেছিলাম 7 জনের জন্য মোট 7টি কুটির রয়েছে। দেবী মূর্তি রয়েছে একটি কুটিরে, আর অন্য কুটিরে সেই সাধু নিজে থাকেন। একটি কুটিরে রান্নাবান্না এবং অন্যান্য কাজে বোধহয় ব্যবহৃত হয় তা। বাকি রইল 4টি কুটির। সেই 4টি কুটিরের বাকি 6 জন থাকে। এখন আমি এসে পড়ায় তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে নিয়ে থাকতে শুরু করেছে। আমার কিন্তু এখানে বেশি দিন থাকতে ইচ্ছা করছিল না। সাধুর সেই নিবারণ তন্ত্র শেষ হতে এখনো মাস 2 লাগবে। 2 মাস আমি এখানে বসে থাকলে তো চলবে না। শুধু শুধু এখানে থেকে কি করব? তেমন হলে এই পথে যদি আবার ফিরে আসি, তখন না হয় এখানে একবার আসব। এখানে এসে সমস্তটা দেখে যাব, তাহলেই হবে। তাছাড়া এই সাধু যতক্ষণ আছে ততক্ষণ গ্রামের মানুষদের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। একথা স্বীকার করতেই হয় যে আমার কাছে যা সামান্য ক্ষমতা রয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষমতা এই সাধুর আছে। তবু একটা কেমন যেন আকর্ষণ আমার সেই স্থান ছেড়ে আসতে দিচ্ছিল না। মাত্র 2 দিন পর একদিন রাতের বেলা আশ্রমের সেই কুটিরের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলাম আমি। সেই গাছের তলায় দাঁড়িয়ে সেই প্রেতকে দেখতে পেয়েছিলাম, এবং গাছের তলায় দাঁড়িয়ে তাকে দেখতে পাওয়ার সাথে সাথেই বুঝতে পেরেছিলাম তার ক্ষমতা অনেক। এমন অদ্ভুত কটু গন্ধ আমি এর আগেও কয়েকবার পেয়েছি, এবং যে গতবার পেয়েছি সে কবার সেখানে প্রবল কোনো অশুভ শক্তির উপস্থিতি ছিল। তাকে দেখতে পেলাম আশ্রমে কুটিরগুলোর ঠিক মাঝখানে, আর সেখানে দাঁড়িয়ে সে যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। কয়েক পা হেঁটে সামনের দিকে এগিয়ে এসেছি। সে তখনও কিন্তু সেই একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। কালো একটা ছায়ামূর্তি এতটা দূর থেকে আমায় দেখে চলেছে, আর তেমন কিছুই বোঝা যায় না। অন্ধকার রাত, যদিও চাঁদের আলো রয়েছে, তবে চাঁদের আলো এখন কেমন যেন ম্লান হয়ে এসেছে। আকাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম আকাশে জমে থাকা মেঘের আড়ালে চাঁদটা ঢেকে গেছে। ঝাপসা চাঁদ দেখা যাচ্ছে, আর সেই ঝাপসা আলোয় সেই ছায়ামূর্তিকে ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেভাবেই আধো অন্ধকারে আমি বুঝতে পারছিলাম সে তখনও আশ্রমের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আশেপাশের পরিবেশটা যেন হঠাৎ করে কেমন ভারী হয়ে এসেছে। হঠাৎ করেই মনে পড়ে গেল কাল রাতেও আমার যখন একবার ঘুম ভেঙে গিয়েছিল সামান্য মুহূর্তের জন্য, আমার কিন্তু এমনটাই মনে হয়েছিল। তবে নেহাত চোখে ঘুম ছিল বলে খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারিনি। একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে যেতে সাধুর বলা সেই কথাগুলো বারবার আমার মনে পড়ে যেতে লাগলো। আপনি একটু সাবধানে থাকবেন। তার ক্ষমতা কিন্তু নেহাত কম নয়। সে কিন্তু অনেক বছর ধরে এখানে রয়েছে। সাধুর কথা যতবার মনে পড়ছিল ততবার বুঝতে পারছিলাম এই রাতে ঘর থেকে বাইরে বেরিয়ে বড় ভুল করে ফেলেছি। দেহবন্ধন করা হয়নি। এমন অবস্থায় যদি আমি কোনো বিপদে পড়ে যাই, তাহলে তো আমায় রক্ষা করার জন্য সেই সাধুও আসতে পারবে না, কারণ সাধু নিজেই জানে না যে আমি ঘর থেকে বেরিয়েছি। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক এমন সময় দেখতে পেলাম এতক্ষণ ধরে যেখানে সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে বলে আমি ভাবছিলাম, সেখানে কেউ নেই। অবাক হয়ে গেলাম। একটু আগে তাকে আমি ওখানে দেখতে পেয়েছিলাম, তাহলে সে গেল কোথায়? আর তারপরে একটা গম্ভীর কিন্তু মার্জিত গলা ভেসে এলো, কে ওখানে? আমি বুঝতে পারলাম আমি আশ্রমের খানিকটা কাছে এসে পড়েছি বলে সাধু আমায় দেখতে পেয়ে বোধহয় ডেকে উঠলেন। তাই বললাম, আমি তারানাথ। আপনি ঘুম থেকে উঠেছেন? আমার কথার উত্তরে কিন্তু সাধু কিছুই বললেন না। তার বদলে একটা ব্যাপার দেখতে পেয়ে ভারী অবাক হলাম। চাঁদটা
আবার মেঘের আড়াল থেকে বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু সেই আলোতে সাধুকে কোথাও দেখতে পেলাম না। আমি হাঁটতে হাঁটতে একদম যে কুটিরে দেবী মূর্তি রয়েছে সেই কুটিরের কাছ পর্যন্ত চলে এসেছি। এমন সময় আমার পিছনে কার যেন পায়ের শব্দ শুনতে পেয়ে পিছনে তাকিয়ে দেখি সেই সাধু দাঁড়িয়ে রয়েছে। চাঁদের আলো তার গোটা মুখ উজ্জ্বল করতে পারেনি, কারণ সে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে নেই, সে ঘুরে রয়েছে সামনের দিকে। আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, আপনি আশ্রমের বাইরে কখন এলেন? আমায় কি বাইরে আসতে দেখেছিলেন আপনি? তোমায় যে কতবার বললাম রাতের বেলা আশ্রমের বাইরে কোথাও যাবে না, এই জায়গা ভালো নয়। তুমি আমার কোনো কথাই শুনলে না। ক্ষমা করবেন, আসলে রাত্রির প্রকৃতি আমায় বড় টানে, সেই প্রকৃতির টানেই আমি বেরিয়েছিলাম। কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করনি, এবং এ কাজ করা উচিত নয়। বারবার তোমায় বারণ করলাম, তাও তুমি আমার কথা শুনলে না। হ্যাঁ, কেন শুনলে না বলো তো? আপনি ঠিকই বলেছেন সাধু বাবা, আমার বড্ড ভুল হয়ে গেছে। কিন্তু আমি তাকে আশ্রমের মাঝখানে দেখতে পেয়েছিলাম। আপনি যখন বাইরে এসেছেন তখন কি আপনি তাকে দেখেছিলেন? আমি হাঁটতে হাঁটতে আশ্রমের দিকে খানিকটা এগিয়ে এসেছিলাম। সাধু যে সেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝতে পারিনি। এবার হঠাৎ করে আশ্রমের দিকে নজর পড়তে দেখতে পেলাম হারিকেন হাতে একে যেন বাইরে বেরিয়ে এসেছে। মনে করলাম তার শিষ্যদের মধ্যে কেউ হয়তো হবেন। আরও কয়েক পা এগিয়ে গেছি। সামনের দিকে তাকিয়ে দেখি সাধু তখনও সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। আমি এবার সামান্য হাসি মুখে বললাম, সাধু বাবা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। সাধু কিন্তু আমার কথা শুনে সামনের দিকে এগিয়ে এলো না। ততক্ষণে সেই হারিকেন হাতে নেওয়া শিষ্য, যাকে ভেবেছিলাম সে হাঁটতে হাঁটতে আশ্রমের একেবারে মাঝামাঝি চলে এসেছে। আমি আরও খানিকটা এগিয়ে গিয়ে চাঁদের আলোর সামনে তাকিয়ে যেটা দেখতে পেলাম তাতে আমার গোটা শরীর কেমন যেন একবার কেঁপে উঠল। চাঁদের আলো এসে পড়েছিল আশ্রমের মাঝখানে, ঠিক আগের জায়গাটাতেই, কারণ মেঘ ততক্ষণে এক পাশে সরে গিয়েছে। তার সাথে হারিকেনের হলদে আলোয় আমি দেখতে পেলাম আশ্রমের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছে গেরুয়া বসন পরিহিত একজন। তার শরীরে গেরুয়া কাপড় জড়িয়ে রাখা, এক মুখ লম্বা দাড়ি, মাথায় লম্বা চুল কাঁধের উপর দিয়ে পড়া, সৌম্য কান্তি তার মুখ। তার দুটো চোখ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে দেখে অবাক হয়ে কিছু একটা বলতেই যাব, তার আগে একবার পিছনের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম পেছনে সেই সাধু তখনও তার নিজের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। ঠিক কতক্ষণ যে আমি ওভাবে চুপ করে দাঁড়িয়েছিলাম আমার তা স্মরণে নেই। আমার সামনে আশ্রমের মাঝখানে আলো হাতে দাঁড়িয়ে রয়েছে এক সাধু, আর আমার থেকে মাত্র কয়েক হাত দূরে আশ্রমের বাইরের দিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে আর এক সাধু। অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আশ্রমের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়া সেই সাধু একবার চিৎকার করে উঠল, আশ্রমের ভেতরে এসে পড়ুন, আশ্রমের ভেতরে, ওদিকে ওদিকে যাবেন না। কথাটা বলার সাথে সাথেই একটা হারিকেন ভাঙার শব্দ শুনতে পেলাম। সামনের দিকে তাকিয়ে দেখি সাধুর হাত থেকে হারিকেনটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেই সাধু রুদ্ধশ্বাসে আমার দিকে ছুটে আসছে। তার মুখের অবাক ভাব আর তার ভয় দেখে কেমন চিন্তায় পড়ে গেলাম। সাথে সাথে পিছনের দিকে তাকাতেই দেখতে পেলাম যে সাধুকে আমি পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেই সাধু কোথায়? সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা বিশাল ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির হাতের লম্বা কি যেন একটা রয়েছে, তার সাথে একটা অদ্ভুত কর্কশ গলায় হাসির শব্দ আমি শুনতে পেলাম। আমি বুঝতে পারলাম সেই ছায়ামূর্তি তার হাতে থাকা কিছু একটা তুলে আমার দিকে এগিয়ে আসছে। পেছনে সেই সাধু চিৎকার করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। আমার দুটো পা যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। আমি আর কোনো দিকে সরতে পারছি না। সেই ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে। এই চাঁদের আলোয় তার হাতে ধরে থাকা কি যেন একটা চকচক করে উঠল। আমি বুঝতে পারলাম আমার জীবন বিপন্ন। তার হাতে ধরে থাকা ওই অস্ত্র দিয়ে সে আমায় আক্রমণ করতে চাইছে। আমি কিছু একটা করতে যাব, ঠিক তার আগে একটা প্রচণ্ড ধাক্কায় আমি গিয়ে পড়লাম মাটিতে। আর তার সাথে দেখতে পেলাম সাধু আমায় একটা
ধাক্কা দিয়ে এসে পড়েছে আমার জায়গায়, আর সেই ছায়ামূর্তির হাতের সেই অস্ত্রটা এক মুহূর্তের মধ্যে ঢুকে গেল সাধুর বুকের এক পাশে। একটা তীক্ষ্ণ চিৎকার, আর তার সাথে একটা পৈশাচিক হাসিতে ভরে উঠল চারপাশটা। চোখের সামনে সেই সাধুর শরীরটা আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ল। তবে তার সাথে আর যে ব্যাপারটা ঘটল সেটার জন্য কিন্তু আমি মোটেই প্রস্তুত ছিলাম না। সেই সাধুর শরীরে ওই ছায়ামূর্তি হাতের সেই ধারালো অস্ত্র আঘাত করার সাথে সাথেই একটা ব্যাপার ঘটে গেল। সেই কালো ছায়ামূর্তির গোটা শরীরে জ্বলে উঠল আগুন। এমন তীব্র সে আগুন যা দেখলে মনে হবে একটু আগে তার শরীরে কেউ তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। সেই তীব্র আগুনের তাপ যেন আমার মুখে এসে লাগতে শুরু করেছিল। আমি দুটো হাত দিয়ে কোনো মতে চোখ ঢেকে রইলাম। ততক্ষণে বুঝতে পারলাম আশ্রমের দিক থেকে শিষ্যরা ছুটে আসতে শুরু করেছে। তারপর আমার আর কিছু মনে নেই। এই অভাবনীয় দৃশ্য আর এমন প্রবল ভয় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। একটানা কথাগুলো বলে তারানাথ চুপ করল। তার মুখে কেমন একটা অদ্ভুত ভাব দেখা গেল। তারানাথ বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, সেই অশুভ শক্তির হাতেই না হয় সেই সাধু মারা গেছেন, কিন্তু সেই প্রেতের শরীরে ওভাবে আগুন জ্বলল কি করে? আমার মনে একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে এসে জড়ো হচ্ছিল, কিন্তু তারানাথের অমন অদ্ভুত ভাব দেখে সেই প্রশ্ন করার আর ইচ্ছে হলো না। আমি চুপ করেই বসে রইলাম। তারানাথও অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর ধীরে ধীরে শান্ত গলায় বলল, গোটা ঘটনাটা যে আসলে কি হয়েছিল তা আমি তখন ভালোভাবে বুঝতে পারিনি। পরদিন সকালে জ্ঞান ফিরতে দেখলাম আমি আমার কুটিরের মধ্যেই শুয়ে রয়েছি। কোনো রকমে উঠে দরজার কাছে আসতেই বুঝতে পারলাম আশ্রমের মাঝে অনেক লোক জড়ো হয়েছে, তাদের মধ্যে সেই শিষ্যরাও রয়েছে। সামনে এগিয়ে যেতেই বুঝতে পারলাম সবার মাঝখানে শোয়ানো রয়েছে সেই সাধুর মৃতদেহ। তার বুকের একপাশে ক্ষত, সেই ক্ষত এখন কালো হয়ে এসেছে বটে। তার গোটা শরীর গেরুয়া রঙের কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে, শুধু মুখ বাদে। তার দুটো চোখ বন্ধ, তবু তার মুখে কেমন যেন একটা শান্ত সৌম্যময় হাসি, যেন মৃত্যুর যন্ত্রণা কিংবা বেদনা তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। মৃত্যুর সময় তিনি হাসি মুখে মৃত্যুবরণ করেছেন। আমার বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল। সে দৃশ্য আমি দেখতে পারলাম না। তোমরা জানো, মৃত্যু আমি কখনোই দেখতে পারি না। আমি তাড়াতাড়ি আবার আমার কুটিরে এসে ঘরের একপাশে বসে রইলাম। একটু পরে ঘরে এসে ঢুকলো এক শিষ্য। আমি প্রথম যখন এখানে এসেছিলাম তখন যে শিষ্য আমায় আপ্যায়ন করেছিল সেই শিষ্যটি এসে ঢুকলো। তাকে দেখে আমি শান্ত গলায় বললাম, আমার জন্য সাধু বাবার এভাবে মৃত্যু হলো? আমি যদি এখানে না আসতাম তাহলে সাধু বাবা এখনো তোমাদের মধ্যেই বেঁচে থাকতেন। সব সব দোষ আমার সব দোষ। সেই শিষ্য আমার একপাশে এসে আমার জন্য মাটির গেলাসে জল এনে দিয়েছিল। সে আমার কথা শুনে কেমন অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, সে কি, সাধু বাবা আপনাকে সবকিছু বলেননি? তার কথায় আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। তাদের সাধু মারা গিয়েছেন, তাদের মুখে কোথাও তো একটা বেদনার ছাপ থাকবে, কিংবা আমার কারণে সেই সমস্ত কিছু হয়েছে, আমার উপর তাদের রাগ থাকবে। তার বদলে সে যেন আমায় এভাবে ভেঙে পড়তে দেখে কেমন চিন্তিত হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, না তো, কেন, কি হয়েছে? তখন সেই শিষ্য আমার পাশে বসলো। তারপর আস্তে আস্তে আমায় খুলে বলল অনেকগুলো কথা। সেগুলো যদি আমি জানতে না পারতাম তাহলে গোটা ঘটনাকে একভাবে বিচার করে নিয়ে গোটা জীবন নিজেকে সেই সাধুর মৃত্যুর জন্য হয়তো দায়ী করে রাখতাম। সেই শিষ্য আমায় ভাঙা ভাঙা কথায় সব কিছুই বলেছিল। গোটা ব্যাপারটা আমি তোমাদের একভাবে বলছি, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। শোনো, আমি যখন প্রথম দিন সেই আশ্রমে গিয়েছিলাম
মনে আছে সেই শিষ্য নিজে আশ্রম থেকে বেরিয়ে গিয়ে আমায় নিয়ে এসেছিল। সেই শিষ্য তখন সেই সাধুর কাছেই ছিল। সাধু ঘরের মধ্যে বসে আমায় না দেখে কিন্তু সেই শিষ্যকে বলে দিয়েছিল আমার কথা, আমি এসেছি আমায় আপ্যায়ন করার কথা, এমনকি আমি কোথায় থাকবো, আমি কি খাবো, আমার সঙ্গে কখন কি নিয়ে কথা হবে, সমস্ত কিছুই সেই সাধু আমি এখানে আসার সপ্তাহখানেক আগে থেকেই সব্বাইকে বলে রেখেছিলেন। এবং এটাও বলে রেখেছিলেন সাধু না চাইলে আমার সাথে যেন সে কোনো কথা না বলে। হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমি নিজে চাইলেও শিষ্যদের মধ্যে কেউ প্রয়োজন ছাড়া আমার সাথে একটা কথাও বলতো না। আর সব থেকে বেশি যেটা শুনে আমি অবাক হলাম সেটা হলো সাধু নাকি আগে থেকেই সবাইকে জানিয়ে রেখেছিলেন যে তিনি নাকি কবে মারা যাবেন। কাল রাত্রে যখন আমি বেরিয়ে পড়েছিলাম তারপরে সাধু ঘর থেকে বেরিয়েছিলেন এবং তিনি নাকি আগের দিন বিকেলেই বলে রেখেছিলেন সেদিন রাত্রে সাধুর মৃতদেহ ঠিক কোথায় পাওয়া যাবে এবং আমাকে কোথায় পাওয়া যাবে। আমাকে তুলে এনে বিশ্রাম করানোর কথাও তিনি বলে দিয়েছিলেন এবং এই কথা বলে দিয়েছিলেন যে সাধুর মৃত্যুর পরে এই গ্রামে এবং আশ্রমের আশেপাশে যেন অশুভ শক্তি রয়েছে, সেই শক্তি পুরোপুরি এখান থেকে চলে যাবে। গোটা গল্পটা আমরা একরকমভাবেই শুনছিলাম, কিন্তু শেষের এই কথাগুলো শুনে আমরা কেমন যেন অবাক হয়ে গেলাম। আমি বললাম, কিন্তু তারানাথ, এমনটা কি করে হয়? সেই সাধু যদি আগে থেকেই সবকিছু জানতেন তাহলে তিনি বাঁচার জন্য কোনো ব্যবস্থা করলেন না কেন? অনেক পরে আমি এক বড় সাধুর সাথে কথা বলতে বলতে এই বিষয়টা তাকে বলেছিলাম। তিনি আমায় বলেছিলেন যে সেই সাধু ছিলেন অনেক উচ্চস্তরের সাধক, যারা সিদ্ধি লাভ করে অনেক ক্ষমতা লাভ করেন। তারা অনেক কিছুই আগে থেকে জানতে পারেন, অনেক কিছুই আগে থেকে বুঝতেও পারেন, কিন্তু তারা এটাও বুঝতে পারেন যে বিধির বিধান পাল্টানোর কোনো ক্ষমতা কারোরই নেই। যত বড় সাধকই হন না কেন, ভাগ্যবিধাতা যা লিখে দিয়েছেন তার বাইরে কেউ কখনোই যেতে পারবে না। সেই সাধু সবই জানতেন এবং তাই আমায় তিনি একবারও বুঝতে দেননি এমনটা হবে। আর তার চেয়েও আশ্চর্যের একটা ব্যাপার হলো সেই সাধু তার শিষ্যদের এটাও বলেছিলেন আমি আসার মাত্র 4 দিনের মাথায় তার মৃত্যু হবে। আর সত্যি কিন্তু তেমনটাই হয়েছিল। সেখানে আমি আরও কয়েকদিন ছিলাম একটা ব্যাপার দেখার জন্য। সেই গ্রামে আসলেই সেই অশুভ শক্তির প্রভাব কমে আসে কি না, তবে সত্যিই তেমনটাই হয়েছিল। তারপর অনেক দিন পর্যন্ত সেই সাধুর সৌম্যকান্তি মুখ আমার মনে ছিল। যখনই কোনো প্রবল সমস্যায় পড়তাম তখন সেই সাধুর মুখটা আমার মনে পড়ে যেত। বারবার মনে হতো যেন তিনি বলছেন, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করছেন কেন? হ্যাঁ, সব সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমরা এতক্ষণ ধরে গল্পটা শুনলে, অথচ একটা বড় ব্যাপার কিন্তু তোমরা বোধহয় শুনতে ভুল করেছ। সেই যে সাধু, অর্থাৎ যে অশুভ শক্তি সাধুর ছদ্মবেশে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল, তাকে আমি প্রথমেই চিনে ফেলতে পারতাম, কিন্তু ব্যাপারটা আমি অনেক দিন পরে বুঝতে পেরেছিলাম। তোমরা কি বুঝতে পেরেছ সেই ব্যাপারটা? তারানাথের কথা শুনে আমি আর কিশোরী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছি দেখে তারানাথ আবার হেসে বলল, সেই সাধু যখনই আমার সাথে কথা বলেছেন তখনই আমায় আপনি বলে সম্বোধন করেছেন। তিনি বলেছিলেন প্রতিটি মানুষই আসলে একজন সাধক, এক একজন এক একভাবে সাধনা করে চলে, তাই সবাইকে সম্মান প্রদর্শন করাটা তার ইষ্ট দেবতা তাকে শিখিয়েছেন। এমনকি তার দীক্ষাগুরুও তাকে এই কথা বলেছেন। অথচ সেই অশুভ শক্তি যখন আমার সাথে কথা বলেছিল তখন সে আমায় তুমি বলেছিল। প্রথমেই ব্যাপারটা আমার বুঝে নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু ওই যে বললাম, বিধি যা লিখে দিয়েছেন তাই হবে, তার বাইরে কোনো কিছুই হবে না। তাই ওই ছোট্ট ব্যাপারটা আমি তখন ধরতে পারিনি। যাই হোক, এখন তোমরা বুঝলে তো, এই দুনিয়াতে এমন অনেক সাধক রয়েছে যার ক্ষমতা অনেক, তবে সব থেকে বড় ক্ষমতাবান বসে রয়েছেন ওই ওপরে। তারানাথের গল্প শেষ হতে আমরা বেরিয়ে এলাম। বৃষ্টিটা কমে এসেছে।
আমরা রাস্তায় বেরিয়ে ট্রাম রাস্তার কাছে আসতেই ট্রামটাকে থামতে দেখা গেল। আমরা আর অপেক্ষা না করে সেদিকে দৌড়তে শুরু করলেন। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন প্রেত দর্শন। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।